জুটের ড্রয়িং মেশিনটা তো হচ্ছে তিনটা, একটা হচ্ছে ফার্স্ট ড্রয়িং, একটা হচ্ছে সেকেন্ড ড্রয়িং, আর একটা হচ্ছে থার্ড ড্রয়িং। থার্ড ড্রয়িং এর পরে হচ্ছে জুট স্পিনিং। তো জুট স্পিনিং এ আমরা হচ্ছে ঠিক আরেকটা ভিডিও আমরা দেখব। স্যার ইয়ার্ন ল্যাবের সামারি সম্পর্কে যদি একবার বলেন, মানে সামারিকে কেমনে প্রেজেন্টেশন বানাবো? যেভাবে সামারিকে প্রেজেন্টেশন বানাতে হয়, কোন একটা টপিককে যেভাবে প্রেজেন্টেশন বানাতে হয় ওইভাবেই বানাবা? এটা কোনো কথা হইলো? ধরা যাক তোমাকে বলা হলো যে উম, তোমার অটোমেশন ইন ল্যাব ট্রান্সপোর্টেশন, তো এটার উপরে সাম প্রেজেন্টেশন বানাও, তো প্রেজেন্টেশন বানাতে পারবা না এটার উপরে? কিভাবে কাজ করে, কয়টা ধাপের মাধ্যমে কাজ হয়, এক একটা ধাপে কি কি কাজ হচ্ছে, ব্যাস এগুলি নিয়ে একটা প্রেজেন্টেশন বানায় ফেলবা। তোমাদের সমস্যা হচ্ছে তোমরা এখনো পড়া শুরু করো না, এই জন্য মাথার মধ্যে এক গাদা প্রশ্ন, পড়া শুরু করলেই হয়ে যাবে। স্যার আসলে স্যার একটা মানে লেকচারের উপর স্যার মানে কতটুকু বড় হইতে পারে স্যার কি সামারিটা এইটা স্যার? সামারি? না, সামারিতে আমি কোনো ওয়ার্ড লিমিট দেই নাই। সামারি তো অবশ্যই এটা উপন্যাস হবে না, আবার 2 লাইনে শেষ হয়ে যাবে না। এর মাঝখানে তুমি তোমাদের কমন সেন্স ব্যবহার করে তোমরা সামারি লিখবে। ওকে। আচ্ছা, তো জুট স্পিনিং এ হচ্ছে কটন স্পিনিং এর মতোই আমাদের এখানে হচ্ছে ড্রাফটিং, টুইস্টিং এবং ওয়াইন্ডিং, এই তিনটা কাজ হবে। কটন স্পিনিং এ তো আমরা দেখেছিলাম, এমনকি কটন রোভিং ফ্রেমেও তিনটা কাজই ছিল, যে একটা হচ্ছে ম্যাটেরিয়ালকে ড্রাফট করা, এখানেও ড্রাফট করতে হবে, কারণ হচ্ছে আমাদের এখানে তো তোমার জুটের জন্য হচ্ছে আমরা ব্যবহার করি কি, আমরা ব্যবহার করি হচ্ছে ড্রোন ড্রোন স্লাইভার। তো ড্রোন স্লাইভারকে যদি স্পিনিং ফ্রেমে নিয়ে আসি তাহলে তো ড্রাফট করা লাগবেই। আর যেহেতু জুটি স্পিনিং এর মাধ্যমে আমি ইয়ার্ন বানাতে চাই, তো কমপ্লিট একটা স্ট্রেংথ নিয়ে আসার জন্য আমার তো হচ্ছে টুইস্ট করা লাগবে, এবং পুরো একটা রিং ববিন জুড়ে আমি যদি হচ্ছে প্যাকেজ বিল্ড আপ করতে চাই, তো আমার তো একটা ওয়াইন্ডিং লাগবেই। তাহলে ড্রাফটিং, টুইস্টিং, ওয়াইন্ডিং, এই দুইটা কাজ আমাদের এখানেও হবে। এই তিনটা কাজ হচ্ছে আমাদের জুটি স্পিনিং এও থাকবে। এখানেও তোমরা ভিডিওটা দেখবা, আমি মাঝখানে থামিয়ে থামিয়ে হচ্ছে তোমাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করব। তোমাদের প্রশ্ন থাকলেও আমাকে জিজ্ঞেস করবা। Sleep draft system, apron draft system, V-grouped roller draft system. এখানে যেমন সবার প্রথম বলা হচ্ছে জুট স্পিনিং সিস্টেমে হচ্ছে তিন ধরনের ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে। একটা হচ্ছে স্লিপ ড্রাফট, একটা হচ্ছে অ্যাপ্রন ড্রাফট, একটা হচ্ছে ভি গ্রুপ রোলার ড্রাফট। এইটা নিয়ে একটু পার্থক্য কটনের সাথে। কটনে তো আমাদের যে কোনো মেশিনই হোক না কেন এক ধরনেরই ড্রাফটিং সিস্টেম থাকে, ওই যে তোমার টপ রোলার এবং বটম রোলারের সমন্বয়ে তৈরি হওয়া হচ্ছে যে ড্রাফটিং সিস্টেম, ওটাই আমরা সব জায়গায় দেখি। তো জুটের ক্ষেত্রে হচ্ছে জুট স্পিনিং মেশিনে তিন ধরনের ড্রাফটিং সিস্টেম হতে পারে: স্লিপ ড্রাফট, অ্যাপ্রন ড্রাফট এবং ভি গ্রুপ রোলার ড্রাফট। প্রত্যেকটা নিয়ে আমরা দেখার চেষ্টা করব যে কি কি কম্পোনেন্ট আছে। With Baxter flyer, সবার প্রথম হচ্ছে আমরা স্লিপ ড্রাফট স্পিনিং ফ্রেমটা একটু দেখব। তো এই স্লিপ ড্রাফট স্পিনিং ফ্রেমে হচ্ছে 100 থেকে 110টা স্পিন্ডেল থাকতে পারে। প্রত্যেকটা স্পিন্ডেলের মধ্যে দূরত্ব থাকতে পারে 4 1/4 ইঞ্চ, এটাকেই পিচ বলা হচ্ছে, যে পাশাপাশি দুইটা স্পিন্ডেলের মধ্যবর্তী দূরত্ব কত। আর মার্কেট শেয়ার 80%। মার্কেট শেয়ার বলতে বোঝানো হচ্ছে যে স্লিপ, অ্যাপ্রন এবং হচ্ছে ভি গ্রুপ কোনটার ব্যবহার সবচেয়ে বেশি। স্লিপ ড্রাফটের ব্যবহার সবচেয়ে বেশি, এটা হচ্ছে 80% ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে কোন ধরনের ইয়ার্ন বানানো হয়: হেসিয়ান ওয়ার্প, হেসিয়ান ওয়েফট এবং স্যাকিং ওয়ার্প, এই তিন ধরনের ইয়ার্ন বানানো হয়। আর ইয়ার্ন কাউন্টেরও একটা হচ্ছে রেঞ্জ দেওয়া আছে, 7 থেকে 16 পাউন্ডস পার স্পাইন্ডেল। পাউন্ডস পার স্পাইন্ডেল মানে তো আমরা জানি 14,400 গজের ওয়েট কত পাউন্ড। আর আমাদের এখানে টুইস্ট দেওয়ার জন্য হচ্ছে ফ্লায়ার ব্যবহার করা হয়, ফ্লায়ারের গতি 4,000 থেকে 4,250। দুই ধরনের ফ্লায়ার হতে পারে: টু লেগেড ফ্লায়ার এবং ব্যাকস্টার ফ্লায়ার। টু লেগেড ফ্লায়ার মানে হচ্ছে যেই ফ্লায়ারের তোমার হচ্ছে দুইটা পা থাকে, যেমন কটনের রোভিং ফ্রেমে আমরা দেখেছি টু লেগেড ফ্লায়ার। যদিও জুটি স্পিনিং এর ফ্লায়ারটা আকৃতিতে অনেক ছোট, আমরা দেখবো একটু পরে ভিডিওতে। আর আরেক ধরনের ফ্লায়ার হতে পারে ব্যাকস্টার ফ্লায়ার। ব্যাকস্টার ফ্লায়ারের কিছু বাড়তি সুবিধা আছে টু লেগেড ফ্লায়ারের তুলনায়, আমরা একটু পরেই দেখবো। আর রিচ অ্যারাউন্ড 10 ইঞ্চ, রিচ মানে হচ্ছে তোমার রিটেনিং রোলার থেকে ড্রয়িং রোলারের মধ্যবর্তী দূরত্ব যেটা, সেটাই বলা হচ্ছে রিচ। এই টার্মটা আমরা আগে থেকে জানি।
We are observing the motion of a sleeve draft spinning frame. এখানে হচ্ছে আমাদের কম্পোনেন্ট গুলিকে দেখানো হচ্ছে এখানে, যেমন সবার প্রথম মেশিন চালু করার জন্য এখানে ট্রিগার আর্ম আছে। এরপর হচ্ছে সবার প্রথমে একটা মোটর পুলি। মোটর পুলি মানে হচ্ছে যখন আমি মেশিন চালু করব তখন মেশিন ঘুরে মানে তো আসলে মোটর ঘুরবে। তো মোটর থেকে মোশনটা রিসিভ করবে হচ্ছে মোটর পুলি নিচেরটা। আর এই মোটর পুলি থেকে একটা বেল্টের মাধ্যমে মোশনটাকে পৌঁছে দেওয়া হবে মেশিন পুলিতে। একটা বেল্টের মাধ্যমে মোশনটাকে মোটর পুলি থেকে মেশিন পুলিতে হচ্ছে পৌঁছায় দেওয়া হবে। তো এই পৌঁছায় দেওয়ার পরে যেটা হবে যে আমাদের হচ্ছে যখন পৌঁছায় দেওয়া হয়ে গেল, এরপরের কাজ হচ্ছে যে যেন একটা উপযুক্ত টেনশন থাকে বেল্টের মধ্যে। বেল্টের মধ্যে যেন একটা উপযুক্ত টেনশন থাকে। এই জন্য হচ্ছে আমাদের লাগবে একটা টেনশনার। টেনশনার দেওয়ার জন্য এখানে একটা পুলি আছে, জকি পুলি। এই জকি পুলিটা ধাক্কা দিয়ে রাখে বেল্টটাকে, যাতে করে টেনশন ঠিক থাকে। কারণ যদি টেনশন না থাকে তাহলে দেখা যাবে মোটর পুলি ঘুরবে, কিন্তু বেল্ট যদি লুজ হয় তাহলে মোশনটা ঠিকঠাক মেশিন পুলিতে পৌঁছাবে না। Handle, the jockey pulley tightens the Lennox মোটর পুলি ঘুরতেছে এবং মেশিন পুলিও ঘুরতেছে। belt by lever and weight arrangement. Motion is transmitted from motor to machine pulley and on to the cylinder. Work rounds of two consecutive flyers get drive from the cylinder. Cylinder and work rounds are connected by a cotton or synthetic tape called listing. এই যে সিলিন্ডার বলতে এই নিচের হচ্ছে শ্যাফটটাকে বোঝানো হচ্ছে। এই যে নিচে যে গোলাকার শ্যাফট একটা, এই সিলিন্ডার বলতে এটাকে বোঝানো হচ্ছে। তো সিলিন্ডার মোশন পায় হচ্ছে মেশিন পুলি থেকে, অর্থাৎ মেশিন পুলি ঘুরলে আমার সিলিন্ডারটা ঘুরবে এবং সিলিন্ডারের থেকে একটা টেপের মাধ্যমে, এটাও একটা বেল্ট কিন্তু উইথ অনেক কম, এই জন্য এটাকে টেপ বলছি। এই টেপটার একটা বিশেষ নাম আছে, সেটাকে বলা হয় লিস্টিং। তো এই টেপের মাধ্যমে আমাদের এখানে হচ্ছে ফ্লায়ারকে ঘোরানো হবে। এই টেপটা যে সামনের দিকে চলে যাচ্ছে সিলিন্ডার থেকে, এই টেপটা গিয়ে এই ফ্লায়ারের উল্টো দিক থেকে এসে, অর্থাৎ ফ্লায়ারকে সে ঘিরে রাখে। ফ্লায়ারের সাথে একটা ক্লোজ সারফেস কন্টাক্ট থাকে এবং ফ্লায়ারটাকে সে ঘিরে তারপরে আবার চলে আসে। অর্থাৎ আমার যখন মেশিন ছাড়বো তখন মোটর পুলি থেকে মেশিন পুলি, মেশিন পুলি যদি ঘুরে তাহলে সিলিন্ডারটা ঘুরবে, আর যদি সিলিন্ডার ঘুরে তাহলে টেপটা হচ্ছে ফ্লায়ারটাকে ঘুরায় নিয়ে আসবে। তো এখন এই টেপটার মধ্যেও তো একটু টেনশন অ্যাপ্লাই করা দরকার, কারণ টেপের মধ্যে যদি উপযুক্ত টেনশন না থাকে তাহলে সিলিন্ডার ঘুরলেই তো আর ফ্লায়ার ঘুরবে না। তো সিলিন্ডার ঘুরলেই যেন হচ্ছে ফ্লায়ার ঘুরে, তো সেই জন্য হচ্ছে আহ, আমার এই একটা টেনশন দেওয়ার জন্য এই বেল্টের মধ্যে একটু টেনশন লাগবে। সেই টেনশনটা দেওয়ার জন্য এখানে ডেড ওয়েট আছে, এখানে একটা টেনশন পুলি আছে। এই যে এই গোলাকার, এটা টেনশন পুলি। which is tensioned by tension pulleys and dead weight. টেনশন পুলিকে টেনে ধরে রাখার জন্য নিচে একটা ডেড ওয়েট। ডেড ওয়েট বলতে যে কোনো একটা ইটের টুকরা ভারী, কিংবা যে কোনো একটা বাটখারা হতে পারে। এগুলা হচ্ছে এখানে ডেড ওয়েট। এটা সিলিন্ডার, সিলিন্ডার ঘুরছে। And also to drawing and retaining rollers through gearing. এবং এই গিয়ারিং অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে হচ্ছে মোশন এই ড্রয়িং এবং রিটেনিং রোলারের দিকে পৌঁছে যাবে। From the other end, এখন আমরা হচ্ছে একটা স্লিপ ড্রাফট স্পিনিং সিস্টেমের কি কি তোমার হচ্ছে কম্পোনেন্ট থাকে সেগুলির ব্যাপারে একটু জানি। যেমন সবার পিছন থেকে যদি আসি তাহলে হচ্ছে রিটেনিং রোলার থাকবে, এবং পিছনের রোলার গুলিকে বলা হয় রিটেনিং রোলার, তার উপরেরটা হচ্ছে রিটেনিং প্রেসিং রোলার। সবার সামনে হচ্ছে ড্রয়িং রোলার এবং তার উপরে ড্রয়িং প্রেসিং রোলার। সবার পিছনে রিটেনিং প্রেসিং রোলার এবং সবার সামনে হচ্ছে ড্রয়িং এবং ড্রয়িং প্রেসিং রোলার। মাঝখানে আরেক জোড়া রোলার আছে, নিচেরটাকে বলা হয় হচ্ছে মিড ড্রাফট রোলার।
আর উপরেরটার নাম হচ্ছে আইডেলার রোলার। মাঝপথে এখানে কালো রঙের একটা গাইড থাকবে। আমাদের হচ্ছে এখানে কালো রং, কিন্তু মেশিনে সেটা সাধারণত লাল রং করা হয়। তো লাল রঙের একটা প্লাস্টিকের গাইড থাকবে, ওইটাকে বলা হয় হচ্ছে ব্রেস্ট প্লেট। ব্রেস্ট প্লেট যেটা করে যে স্লাইভারটাকে বা ফাইবারটাকে সরাসরি ড্রাফটিং জোনে আসতে দেয় না, বরঞ্চ একটা লম্বা রাস্তা হচ্ছে বেছে নিতে বাধ্য করে। এটা করার কারণ হচ্ছে যেন লঙ্গার ফাইবার এবং সাথে সাথে শর্টার ফাইবার গুলিও একটা বেটার গাইডেন্সের মধ্য দিয়ে থাকে। এই কারণে হচ্ছে ব্রেস্ট প্লেট এই কাজটা করে। আর প্রত্যেক জোড়া রোলারের পিছনে কন্ডেন্সার আছে, এখানে হয়তো কন্ডাক্টর বলা হবে। তো এখানে কন্ডেন্সার থাকে ব্যাক রোলারের পিছনেও, অর্থাৎ রিটেনিং রোলারের পিছনেও কন্ডেন্সার, মিড ড্রাফট রোলারের পিছনেও কন্ডেন্সার, আর হচ্ছে ড্রয়িং প্রেসিং রোলারের পিছনেও হচ্ছে কন্ডেন্সার থাকবে। System is most convenient for jute. The yarn is moving from এখন তোমরা একটু দেখে নাও কম্পোনেন্ট গুলিকে। retaining to drawing rollers. The sliver enters the drafting zone through a pair এটাই কিন্তু আমাদের রিটেনিং এবং রিটেনিং প্রেসিং রোলার। নিচেরটা হচ্ছে রিটেনিং, উপরেরটা হচ্ছে রিটেনিং প্রেসিং রোলার। এই লাল রঙের এটাই ব্রেস্ট প্লেট। of retaining and retaining pressing rollers with lever arrangement having hanging weight of 4 pounds. Both rollers have flutes. The pressure on the sliver is adjustable by shifting the weight on the lever. Next is অর্থাৎ এই যে আমার এখানে রিটেনিং এবং রিটেনিং প্রেসিং রোলার একটা যে আরেকটার উপরে চাপ দিয়ে রাখবে, তো এই জন্য তো আমাকে কিছুটা লোড অ্যাপ্লাই করতে হবে। সেই লোড অ্যাপ্লাই করার জন্য এখানে একটা ডেড ওয়েট ব্যবহার করা হয়েছে অ্যারাউন্ড 4 পাউন্ড। তো ফাইবার অনুযায়ী বা তার থিকনেস অনুযায়ী এই লোডটা কম বেশি করা যাবে। an adjustable breastplate. This keeps the sliver tight during the movement of sliver through the drafting zone. This ensures controlled delivery of short and long fibers through the mid-draft rollers. মিড ড্রাফট রোলার হচ্ছে মাঝখানে যে রোলারটা Next থাকে। is a deep-fluted mid-draft roller and a deep-fluted dumbbell-shaped self-weighted idler roller. ডিপ ফ্লুটেড, ফ্লুট মানে হচ্ছে এই যে যে খাঁজ দেখা যাচ্ছে এগুলাকে বলা হচ্ছে ফ্লুট। এই খাঁজটা যেহেতু খুবই গভীর, এজন্য এটাকে বলা হচ্ছে ডিপ ফ্লুটেড। এবার সবগুলি কম্পোনেন্টকে একসাথে দেখানো হচ্ছে। There are 3 conductors for the right alignment of the sliver. Finally, there are drawing and drawing pressing rollers. The drawing pressing roller is loaded by a coil spring. The pressure is adjustable by a nut. The pressure should be adjusted after buffing of rubber cord of the drawing pressing roller. Draft can be altered by changing the draft pinion. Higher draft pinion means lower draft and vice versa. Draft constant divided by draft pinion gives draft. We are now observing the twisting and winding zone with Baxter Flyer. Nowadays, Baxter Flyer is mostly used instead of two-legged flyer.
the legs of two-legged flyer expand during rotation. Baxter flyer has ensured higher flyer speed without any expansion. এটাই কিন্তু হচ্ছে টু লেগেড ফ্লায়ার। আর একটু আগে আমাদেরকে তো ব্যাকস্টার ফ্লায়ার হচ্ছে দেখানো হয়েছে, যেটা একটু আবদ্ধ ছিল। এটা এটা হচ্ছে ব্যাকস্টার ফ্লায়ার। আর এখন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে টু লেগেড ফ্লায়ার। তো একটা পার্থক্য আছে, কটনের রোভিং ফ্রেমে আমাদের যে টু লেগেড ফ্লায়ারটা থাকে ওইখানে তো আমরা হচ্ছে ফ্লায়ারের দুইটা লেগের মধ্যে একটা লেগ থাকে হচ্ছে হলো, এই হলো লেগের ভিতর দিয়ে আমরা রোভিংটাকে নিয়ে আসি। কিন্তু এখানে কিন্তু আমরা যে ইয়ার্নটাকে নিয়ে আসি এখানে হলো লেগ থাকে না, আমরা ইয়ার্নটাকে সরাসরি হচ্ছে ফ্লায়ার ক্যাপের উপর দিয়ে ভিতর দিয়ে নিয়ে এসে সেটাকে একটা লেগের মধ্যে পেঁচায় রাখি। এটা একটুখানি পার্থক্য আছে। The twisting action with two-legged flyer. In case of two-legged flyer, the yarn after passing through warp cap and warp crown hole is wrapped round a leg of the flyer and then passes to the bobbin through a flyer eye called NKI. Due to the direct contact of jute yarn and steel, the steel body gets cuts. Due to centrifugal force, the legs of the flyer expand during its rotation, and also the yarn expands due to ballooning effect. Let us now understand twisting and winding of yarn. One rotation of the flyer inserts one twist to the yarn. If the flyer rotates at 4,000 rpm, it will insert 4,000 turns to the length of delivered yarn during 1 minute. If it is 1,000 inches, then twist per inch, that is TPI, is 4. Twist can be altered by changing the twist pinion. Higher twist pinion means lower twist. এখানে বোঝানো হচ্ছে যেটা আমাদের মেশিনে আমরা যে টুইস্টটা দেয়া হয়, এই টুইস্ট তো আমরা আগেও বলেছি যে এই টুইস্টকে কম বেশি করা যায়। কিভাবে আমরা টুইস্ট কম বেশি করতে পারি সেটা হচ্ছে ডেলিভারির স্পিড কম বেশি করার মাধ্যমে, অর্থাৎ ড্রাফটিং জোনের ফ্রন্ট রোলার আর এখানে হয়তো বা সেটা হবে হচ্ছে ড্রয়িং এবং ড্রয়িং প্রেসিং রোলার। তো যদি আমরা নিচ থেকে টুইস্ট একই রকম দেই, যেমন এই মেশিনের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে ফ্লায়ার আরপিএম কে ঠিক রেখে আমি যদি হচ্ছে মনে করো ডেলিভারি স্পিড কে হচ্ছে বেশি দেই, ফ্লায়ার আরপিএম কে ঠিক রেখে ডেলিভারি স্পিড কে যদি বেশি দেই, তাহলেই কিন্তু হচ্ছে আমাদের টুইস্ট কমে যাবে। আর যদি ফ্লায়ার আরপিএম ঠিক রেখে ডেলিভারি স্পিড কে কমায় দিই, তাহলে তো হচ্ছে আমার তোমার টুইস্ট বেশি হবে। তাহলে মূল কারিশমা আমরা করতে পারি হচ্ছে ডেলিভারি, যেটা এখানে ড্রয়িং প্রেসিং রোলার, সেই রোলারের স্পিড কন্ট্রোল করার মাধ্যমে। যেহেতু তারা গিয়ারিং থেকে মোশন পায়, তাহলে আমি গিয়ারিং থেকেই কিন্তু তাদের স্পিডটাকে কমাতে বাড়াতে পারি। তো যেই গিয়ারটাকে পরিবর্তন করলে টুইস্ট চেঞ্জ হবে সেই গিয়ারটাকে বলা হয় হচ্ছে টুইস্ট চেঞ্জ পিনিয়ন। আবারও বলছি, যে গিয়ারটাকে চেঞ্জ করলে টুইস্ট চেঞ্জ হবে সেটাকে আমরা বলি হচ্ছে টুইস্ট চেঞ্জ পিনিয়ন। আর যেই গিয়ারটাকে হচ্ছে চেঞ্জ করলে ড্রাফট চেঞ্জ হবে সেটাকে আমরা বলি হচ্ছে ড্রাফট চেঞ্জ পিনিয়ন বা ডিসিপি। তো টিসিপির ক্ষেত্রে হচ্ছে আমরা টিসিপির মান যত বাড়াবো, অর্থাৎ এই গিয়ারটা যত বড় ব্যবহার করব, যত বড় গিয়ার ব্যবহার করব, টুইস্টের মান হচ্ছে তত কমবে। ড্রাফটের ক্ষেত্রেও আমরা হচ্ছে যত বড় গিয়ার ব্যবহার করব, ডিসিপির ক্ষেত্রে যত বড় গিয়ার, তো আমাদের হচ্ছে এই ড্রাফটের মান তত কমে যাবে। যেমন আমাদের এই যে এই গিয়ারটা ছিল হচ্ছে ড্রাফট চেঞ্জ পিনিয়ন 65 লেখা আছে, তো এই গিয়ারটার হচ্ছে 65 লেখা, তো এটা মানে 65 টিথের গিয়ার। তো আমরা যদি এই জায়গায় 75 টিথের একটা গিয়ার বসাইতাম এটা চেঞ্জ করে, তাহলে আমাদের ড্রাফটের মান আরো কমে যাবে, এরকম আর কি। And vice versa. Twist তাহলে স্যার অপটিমাম concept কতখানি নিতে হবে স্যার? কোনটা, টুইস্ট না ড্রাফট? স্যার ড্রাফট। ড্রাফটের ক্ষেত্রে এটা কিন্তু এরকম না যে সবসময় 65 থাকে। হ্যাঁ, এটা এক এক মেশিন অনুযায়ী ড্রাফটিং এর ক্যালকুলেশন বিভিন্ন হয়। তবে যখন হচ্ছে মেশিন কিনা হয় তখন হচ্ছে মেশিনে ম্যানুয়ালের সাথে তোমার হচ্ছে থাকে, অথবা এটা যখন ফ্যাক্টরির তোমার হচ্ছে তারা নতুন শুরু করবে, মেশিন নতুন শুরু করবে, তখন ওরা হচ্ছে বিভিন্ন ড্রাফট দিলে কত টিথের গিয়ার বসালে কত ড্রাফট হবে, এটা ওরা ক্যালকুলেশন করে আগেই চার্ট বানায় রাখে। তো এটা অপটিমাম বলতে এরকম না যে সবসময় একটা ব্যবহার করা হবে। আমার কত কাউন্ট দরকার বা আমার কত টুইস্ট দরকার সেই অনুযায়ী আমি এটাকে চেঞ্জ করব। তোমাকে বোঝাতে পারলাম কিনা? জি স্যার, জি স্যার। হ্যাঁ। আর কোনটি আর কত টিথের গিয়ার বসালে কত ড্রাফট হবে বা কত টিপিআই হবে এটা আগে হিসাব করা থাকে, কোয়ালিটি কন্ট্রোল রুমে বড় একটা চার্ট করে দেওয়া থাকে আগেই।
আগে থেকে একটা চার্ট থাকে, ওই চার্টে লেখা থাকে যে এত টিথের গিয়ার দিলে মেশিনে এত ড্রাফট হবে, এত টিথের গিয়ার দিলে এত টুইস্ট হবে, এরকম চার্ট করা থাকে। তো যখন প্রসেস চেঞ্জ হয় যে আমার ড্রাফট বাড়ানো লাগবে কিংবা টুইস্ট বাড়ানো লাগবে, তখন এই চার্ট দেখে দেখে হচ্ছে চেঞ্জ স্লিপ পাঠিয়ে দেওয়া হয়, সেই চার্ট দেখে দেখে গিয়ার চেঞ্জ করা হয় আর কি। কিন্তু প্রথমবার যদি কোনো ধরনের ম্যানুয়াল হেল্প না থাকে, মানে ওই মেশিন ম্যানুয়াল হেল্প যদি না থাকে, তাহলে নিজেদেরকে বারবার হচ্ছে ট্রায়াল এরর করে করে দেখে বের করে নিতে হবে, বা ক্যালকুলেট করে নেওয়া যায়, ক্যালকুলেশনও করে নেওয়া যায়। Twist pinion gives twist এখন আমরা চলে যাব হচ্ছে ওয়াইন্ডিং এবং টুইস্টিং। আচ্ছা, টুইস্টিং নিয়ে আমরা আর বেশি কথা বলি নাই, কারণ হচ্ছে টুইস্টিংটা তো আসলে নতুন কিছু নাই এখানে, ফ্লায়ার কেন্দ্রিক টুইস্টিং ব্যবস্থা। তো টুইস্টিংটা ঠিক কটনে আমরা যেরকম পড়েছিলাম যেই প্রিন্সিপাল, এখানেও ঠিক একই প্রিন্সিপাল, যে হচ্ছে ম্যাটেরিয়ালটা উপর থেকে, উপরে হচ্ছে আমাদের এই মেশিনে যদি বলি, উপরে ড্রয়িং এবং ড্রয়িং প্রেসিং রোলারের মাঝখানে আটকানো থাকে, আর ম্যাটেরিয়ালের নিচের প্রান্তটা হচ্ছে প্যাকেজের গায়ে আটকানো থাকে, মাঝখানে ফ্লায়ার করে কি ইয়ার্নটাকে চারপাশ দিয়ে ঘুরায় নিয়ে আসে। তো ফ্লায়ারের এক একটা রোটেশন এক একটা টুইস্ট নিয়ে আসে। এই কথাগুলি তো কটনের রোভিং ফ্রেমের মতো সেম। তো টুইস্টিং এর পদ্ধতিতে এখানে কোনো পার্থক্য নাই। আর এখানে আমরা আরেকটা জিনিস এখন যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা যদি জুটের প্যাকেজের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত পুরো প্যাকেজের মধ্যেই চাই যে ইয়ার্ন পেঁচানো হোক, তাহলে এখানে অবশ্যই আমাকে যেটা করতে হবে যে ফ্লায়ার অথবা প্যাকেজ যে কোনো একজনকে উপরে নিচে উঠানামা করাতে হবে। তো এখানে আমাদের যেটা হয় যে এখানে তো আমরা ফ্লায়ারটাকে হচ্ছে ইয়ে করব না, স্থির রাখবো, মুভ করাবো না, কটনের রোভিং ফ্রেমের মতোই, কটনেও তো ফ্লায়ার স্থির ছিল, কিন্তু এখানে আমরা ববিন গুলিকে উঠানামা করাবো, ববিন গুলিকে একবার উপরে উঠাবো একবার নিচে নামাবো। তো এই জন্য আমাদের এখানে থাকবে হচ্ছে ববিন রেল, ঠিক কটনের রোভিং ফ্রেমে যেরকম ববিন রেল ছিল। তবে এই ববিন রেলটা উঠানামা করানোর জন্য একটা বিশেষ কৌশল ব্যবহার করা হয়, সেটাই তোমাদেরকে দেখাতে চাচ্ছি। We are now observing the basic mechanism. এখানে একটা হচ্ছে হার্ট শেপের ক্যাম দেখা যাচ্ছে, এখানে এখানে একটা ক্যাম দেখা যাচ্ছে। ক্যাম তো তোমরা চিনোই, ফ্যাব্রিকের ক্লাস যেহেতু করে আসছো, এটা হার্ট শেপ, এটাকে বলা হয় হার্ট ক্যাম, যেহেতু এটা হার্ট শেপের। হার্ট ক্যামের উপর একটা লিভার আছে, এই লিভারটাকে বলা হয় হচ্ছে হার্ট লিভার। হার্ট লিভারের সাথে কানেক্টিং রডের মাধ্যমে তারপরে কিছু বেল্ট, তারপরে কিছু পুলি হয়ে, স্প্রোকেট হয়ে, চেইন হয়ে মোশন চলে আসে এখানে, এটাই হচ্ছে ববিন রেল। নিচের এটা হচ্ছে ববিন রেল। তো যখনই হার্টের খাদের অংশটা হচ্ছে হার্ট লিভারের নিচে থাকে, তখনই হার্ট লিভারটা সর্বনিম্ন পজিশনে থাকবে। আর হার্ট লিভার যখন সবচেয়ে নিচে, তখন ববিন রেলটাও সবচেয়ে নিচে। ধীরে ধীরে দেখো Behind the চেঞ্জ হচ্ছে, এবং হচ্ছে হার্ট লিভারটা কিন্তু উপরে উঠছে ক্যামের কারণে, হার্ট শেপ ক্যামের কারণে। তো যখন হার্ট লিভার উপরে উঠবে টানে টানে, এই ববিন রেলটাও হচ্ছে উপরের দিকে উঠবে। bobbin building motion. এই যেমন এখন হচ্ছে হার্টের সবচেয়ে উঁচু জায়গাটার মধ্যে হার্ট লিভারটা আছে, তাই হার্ট লিভারও অনেক উঁচুতে অবস্থান করছে এখন। হার্ট লিভার যেহেতু উপরে উঁচুতে অবস্থান করছে, তাই হচ্ছে কানেক্টিং রড এবং চেইনের মাধ্যমে ববিন রেলটা উপরে উঠে গেল। এইভাবে হচ্ছে ববিন রেল হার্ট ক্যামের সহায়তায় উপরে উঠবে এবং হচ্ছে নিচে নামবে। তার মানে মূল ভূমিকা এখানে পালন করা হচ্ছে হার্ট ক্যাম। এই যে এখন সবচেয়ে নিচে নেমে আসলো, সবচেয়ে নিচে নেমে আসলো, এই হচ্ছে সবচেয়ে উপরে চলে যাবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সেই হার্ট ক্যাম। এটা তো হার্ট ক্যামের এখন তার মানে বোঝা যাচ্ছে যে এটা তো হার্ট লিভার, দেখে এখন চিনতে পারতেছো নিশ্চয়ই, এটা হচ্ছে কানেক্টিং রড। তো হার্ট লিভারটা এখন সবচেয়ে উপরে আছে, যখনই এই হার্ট লিভারটা ঘুরে ঘুরে এই খাদের অংশটা হচ্ছে আসবে, তখন হার্ট লিভার সবচেয়ে নিচু অবস্থানে থাকবে। Bobbin building motion, that is এই যে আস্তে আস্তে নিচে নামছে, up and down movements of bobbin rail, is actuated by a heart cam through levers, pulley and chain. এখানে হচ্ছে এই যে হার্ট, তোমার এটাকে কি বলে, হার্ট লিভার, আর এই হচ্ছে কানেক্টিং রড। খেয়াল রাখো এখন হার্ট লিভার এবং কানেক্টিং রডটা নিচের দিকে নামছে, যার ফলে মেশিনে এই ববিন ববিন রেলটাও নিচের দিকে নামছে, এটাই ববিন রেল। এই জিআরএন প্যাকেজ দেখা যাচ্ছে এখানে নিচে নেমে যাচ্ছে। এই যে এটা হচ্ছে হার্ট লিভারটা,
এই যে সবচেয়ে নিচে থাকলে মানে কি, সবচেয়ে নিচে থাকা মানে হচ্ছে হার্টের যে খাদ, এটা হচ্ছে হার্ট লিভারের নিচে আছে। With one complete rotation of cam movement, one complete up and down movement of bobbin rail occurs. এখন আবার সবচেয়ে উপরের পজিশনে। Range of 4.8 to 12 pound per spindle, 90 to 100 pound per ওইটা হচ্ছে এতক্ষণ আমরা যে মেশিনটা দেখেছি ওটা হচ্ছে স্লিপ ড্রাফট স্পিনিং সিস্টেম অনুযায়ী হচ্ছে তৈরি হওয়া। এখন আমরা হচ্ছে অ্যাপ্রন ড্রাফট স্পিনিং ফ্রেমে যাব। অন্য কোনো পার্থক্য নাই, টুইস্টিং ওয়াইন্ডিং সব আগের মতোই, পার্থক্য হবে শুধু ড্রাফটিং জোনে পার্থক্য হবে। spindle sliver is used. This machine with a reach of 10.5 inch, 16 আচ্ছা, তো এখানে 110টা স্পিন্ডেল, প্রত্যেকটা স্পিন্ডেলের দূরত্ব হচ্ছে 4 1/4 ইঞ্চ, 7% মার্কেট শেয়ার। ইয়ার্ন কাউন্ট খুব ফাইনার কাউন্টের ইয়ার্ন হয় এখানে, 4.8 থেকে 12 পাউন্ডস পার স্পাইন্ডেল। রিচ হচ্ছে অ্যারাউন্ড 10.5 ইঞ্চ, ফ্লায়ার স্পিড হয় 4750। আর যদি আমি কোর্সার কাউন্টের ইয়ার্ন ব্যবহার করতে চাই যে 6 থেকে 16 কাউন্টের, তাহলে পিচটা বাড়াতে হবে, 4 3/4 ইঞ্চের পিচ ব্যবহার করতে হবে, অর্থাৎ তখন সিলিন্ডারের কে দূরে দূরে সরাতে হবে, সরি স্পিন্ডেলকে দূরে দূরে সরাতে হবে তখন। pound per spindle with a maximum flyer speed of 4500 rpm. হ্যাঁ, প্রশ্ন থাকলে বলো। স্যার শেয়ার 7%, এটার মানে কি ছিল? শেয়ার 7% মানে হচ্ছে ওই যে স্লিপ ড্রাফট, তারপরে হচ্ছে তোমার হচ্ছে অ্যাপ্রন ড্রাফট, ভি গ্রুপ রোলার ড্রাফট, 3 ধরনের স্পিনিং সিস্টেম না, এই 3 স্যার। ধরনের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হচ্ছে স্লিপ ড্রাফট, অ্যারাউন্ড 80%, আর সবচেয়ে কম ব্যবহার করা হয় হচ্ছে অ্যাপ্রন ড্রাফট, অ্যারাউন্ড 7%। এটা দিয়ে শেয়ার বোঝানো হয়েছে, জি স্যার। মানে এই 3 ধরনের স্পিনিং সিস্টেমের মার্কেট শেয়ার। জি স্যার। ড্রাফটিং জোনটা একটু আলাদা আলাদা মনে হচ্ছে, আমরা একটু পরেই দেখবো কম্পোনেন্ট গুলিকে। Here also, the draft and twist can be changed with the help of draft and twist pinions. এখানেও আমার হচ্ছে নিউমাফিল সাকশন ব্যবস্থা থাকবে। নিউমাফিল বলতে যে মনে পড়ে কিনা, কটনের স্পিনিং ফ্রেমে বা কটনের রিং ফ্রেমে আমরা দেখেছিলাম যে ঠিক ড্রাফটিং জোনের নিচেই তোমার হচ্ছে সাকশন পাইপ থাকবে, যে কোনো ধরনের ওয়েস্ট যদি আসে, ইয়ার্ন যদি ব্রেক করে, তখন ড্রাফটিং হয়ে যাওয়া ড্রাফটেড রোভিংকে ফাইবার গুলির জন্য বাইরে বের হয়ে না আসে, এই জন্য সাকশন করে নিয়ে যাওয়া হয়, সেটাকে আমরা বলি নিউমাফিল। তো আমাদের এই অ্যাপ্রন ড্রাফট স্পিনিং সিস্টেমও এরকম নিউমাফিল আছে, যেমন এই যে এখানে দেখো ফাইবার গুলি বের হয়ে এই সাকশন পাইপ দিয়ে চলে যাচ্ছে ভিতরে, নিউমাফিল হিসেবে জমা হয়ে যাচ্ছে। এই হচ্ছে নিউমাফিল বক্স থেকে নিউমাফিল বের করে নিয়ে আসলো। এখন আমরা চলে আসি যে একটা অ্যাপ্রন ড্রাফট স্পিনিং সিস্টেমে কি কি হচ্ছে কম্পোনেন্ট থাকবে। বেসিক কম্পোনেন্ট গুলো আগের মতোই, যে রিটেনিং এবং হচ্ছে ড্রয়িং রোলার, এখানেও হচ্ছে সবার পিছনে রিটেনিং এবং রিটেনিং প্রেসিং রোলার, কন্ডেন্সার তো আছেই, তারপরে সবার সামনে ড্রয়িং এবং ড্রয়িং প্রেসিং রোলার, কিন্তু মাঝখানে যে ওই যে ব্রেস্ট প্লেট ছিল, সেই ব্রেস্ট প্লেট কিন্তু এখানে আর নাই, কিংবা হচ্ছে মিড ড্রাফট রোলার ছিল, আইডেলার রোলার ছিল, সেগুলি কিন্তু এখন আর নাই। এখন মাঝখানে হচ্ছে একটা অ্যাপ্রন আসছে। আমাদের এই ছবিতে এই যে গাঢ় কালো ছাই রঙা যে দাগটা দেখতে পাচ্ছি, এটা দিয়ে একটা বড় সাইজের অ্যাপ্রনকে বোঝানো হচ্ছে। এই অ্যাপ্রনটা সাপোর্ট নেয় হচ্ছে ভিতরে একটা অ্যাপ্রন প্লেট থাকে, আমরা দেখবো প্রত্যেকটাই, আগে নামগুলির সাথে তোমাদেরকে একটু পরিচয় করায় নিচ্ছি।
তাহলে সবার প্রথম মূল কম্পোনেন্ট এখানে হচ্ছে অ্যাপ্রন। এই যে এটাই হচ্ছে সেই অ্যাপ্রন। অ্যাপ্রন হচ্ছে সাপোর্ট নেয় এই অ্যাপ্রন প্লেট থেকে। আর অ্যাপ্রনকে মোশন পৌঁছানোর জন্য হচ্ছে এখানে একটা রোলার আছে, স্নার্লড রোলার। এই রোলারটাকে বলা হয় হচ্ছে স্নার্লড রোলার। স্নার্লড রোলারের হচ্ছে এটা সারফেসটা কিন্তু মোটেও স্মুথ থাকে না, এটা সারফেসটা হচ্ছে খাঁজকাটা থাকে, খাঁজকাটা সারফেস থাকে। যার ফলে এই রোলারটা যখনই মেশিন থেকে মোশন পেয়ে ঘুরতে থাকে, যেহেতু এটা সারফেসটা খাঁজকাটা এবং প্রচুর ডট ডট বসানো থাকে, খাঁজকাটা বলতে প্রচুর ডট বসানো থাকে, এই ডটেড সারফেস হওয়ার কারণে সে খুব সহজেই হচ্ছে অ্যাপ্রনটাকে গ্রিপ করতে পারে। কাজেই সে যখন ঘুরে তখন হচ্ছে অ্যাপ্রনটাও ঘুরতে থাকে। আর এই অ্যাপ্রনটাকে অবশ্যই একটা পর্যাপ্ত পরিমাণ টেনশনে রাখতে হবে। টেনশনে রাখার জন্য এখানে একটা ডেড ওয়েট অর্থাৎ ভারী কিছু একটা ব্যবহার করা হয়। এই যে এটা হচ্ছে ডেড ওয়েট। আর অ্যাপ্রনের উপরে তো ফাইবার, হলুদ রংগুলি হচ্ছে ফাইবার বোঝানো হয়েছে। এর উপরে থাকে হচ্ছে একটা টপ প্লেট, এর উপরে থাকে হচ্ছে একটা টপ প্লেট বা টপ আর্ম। প্রত্যেকটাই আমরা এখন হচ্ছে দেখবো। apron driven by a snarled roller and guided by an apron plate with two free moving rollers. The apron plate has two recess slots for controlling long fibers. C. A drawing roller with fine grooves. The top arm holds a grooved retaining roller, a fixed apron plate with light spring loading, and a rubberized drawing pressing roller with cot. The top arm is specially loaded by an external coil spring. এখানে কিন্তু এই যে উপরে তোমার এই যে রিটেনিং রোলার হচ্ছে এটা রিটেনিং প্রেসিং রোলার, তার নিচে রিটেনিং রোলার। ড্রয়িং প্রেসিং রোলার হচ্ছে এই যে এটা কালো রঙের হচ্ছে রাবার কটওয়ালা ড্রয়িং প্রেসিং রোলার, তার নিচে ড্রয়িং রোলার। This spring pressure is distributed to the drawing pressing and retaining pressing rollers. For 4¼ inch AD frame, there is a specially designed conductor at the back of the কন্ডাক্টর মানে হচ্ছে কন্ডেন্সার। retaining rollers. This allows entry of thinner slivers weighing between 90 to 100 pound per spindle. The traverse motion is actuated on the mid conductor prior to entry of sliver to the apron zone. There is a floating conductor in front of the drawing roller which align the position of sliver with the traversing conductor at the mid zone. এই রাবারের এই প্লেটটাই সিনথেটিক রাবারের হচ্ছে এই লেয়ারটাই হচ্ছে অ্যাপ্রন। এই স্নার রোলারটা কিন্তু সরাসরি হচ্ছে মোটর থেকে মোশন পায় এবং তার মোশনের কারণেই হচ্ছে অ্যাপ্রনটা ঘুরবে। এবং দেখো এটা সারফেসটা কিন্তু স্মুথ না, প্রচুর ডট বসানো আছে, ডটেড সারফেস। And an apron plate with two free moving rollers. The apron plate has two recess slots for controlling long fibers. স্যার জি, টু রিচিস স্লট এখানে ফর কন্ট্রোলিং লং ফাইবার, স্যার এই জায়গাটা ঠিক বুঝতে পারলাম না। লং ফাইবার কন্ট্রোল করার জন্য এখানে এরকম কি আছে, বা শর্ট ফাইবার এর সাথে পার্থক্য করে লং ফাইবারের? কারণ হচ্ছে লং ফাইবার শর্ট ফাইবার এরা যখন থাকে তখন এরা যেন আশেপাশে তোমার হচ্ছে মুভমেন্ট তৈরি করতে না পারে। ফাইবার যখনই হচ্ছে মুভ করবে কোনো একটা জায়গা দিয়ে, আহ, তখনই হচ্ছে তারা আশেপাশে মুভমেন্ট করতে চায় ফাইবারগুলি। তো এই কারণে যেটা করা হয়, এই জায়গায় যে খাঁজগুলি জায়গা দেয়া আছে, খাঁজ থাকার কারণে হচ্ছে এখানে যে ফাইবারগুলি থাকবে সেই ফাইবারগুলি আশেপাশে মুভমেন্ট করতে পারবে না।
যা এই কারণে এই হচ্ছে স্লট গুলিকে আলাদা করে বসানো, যেন তারা মুভ করতে না পারে। এই গাইডিং রোলারেরও দেখো এই স্লট বরাবর হচ্ছে উপরে তোমার হচ্ছে খাঁজ কাটার জায়গা আছে, অর্থাৎ গ্রুভ বসানো আছে, এখানেও হচ্ছে স্লট কাটা আছে, যার ফলে ফাইবার গুলি যেহেতু এটা খাঁজ কাটা জায়গা, এই বরাবরই সে যাওয়ার চেষ্টা করবে, এর বাইরে বেশি একটা মুভমেন্ট করার চেষ্টা করবে না। তারাও আসলে কন্ডেন্সার না হয়েও তোমার হচ্ছে কি বলা যায়, পরোক্ষভাবে আসলে কন্ডেন্সারের কাজ করে। জি স্যার। এই যে এই জায়গাটায় যেমন এগুলি গর্ত, সোজা কথায় গ্রুপ বসানো, তো ফাইবার হচ্ছে আশেপাশে বেশি একটা যাবে না, তারা এই গর্তের জায়গাটা দিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই জন্যই তাকে বললাম যে তারা আসলে কন্ডেন্সার না, কিন্তু কন্ডেন্সারের মতোই কাজ করবে, যেন ফাইবারের মুভমেন্টটা কন্ট্রোলে থাকে। জি স্যার। স্যার ওখানে কি খাস কাটা গর্তের ওখানে? জি জি, খেয়াল করো নাই, আবার দেখাবো। খাঁজ কাটা বলতে কি, এই গর্তের জায়গাটাকে আমি খাঁজ কাটা বলেছি, আসলে তো গর্ত না, এটাকে আমরা গ্রুভ বলতে পারি আর কি, বা স্লট। জি স্যার। এটা এটা হচ্ছে স্লট, আর রোলারের গায়ে হচ্ছে এখানে গ্রুভ, এই আর কি। তাহলে এখানে আমরা মোটামুটি হচ্ছে অ্যাপ্রন ড্রাফট স্পিনিং সিস্টেমের কম্পোনেন্ট গুলিকে দেখে ফেললাম। সবার শেষে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভি গ্রুপ রোলার ড্রাফট স্পিনিং ফ্রেম। তো এখানে মোটামুটি 80টা স্পিন্ডল থাকবে। নাম্বার অফ স্পিন্ডল কিন্তু ভ্যারি করতে পারে ম্যানুফ্যাকচারার টু ম্যানুফ্যাকচারার। এখানে মোটামুটি কমন রেঞ্জ গুলি বলে দেওয়া। পিচ হচ্ছে অ্যারাউন্ড 6 ইঞ্চ। আর সবচেয়ে মোটা ইয়ার্ন যেটা স্ট্যাকিং ওয়েভ সেটা বানানো হয়, শেয়ার হচ্ছে 10%, ইয়ার্ন কাউন্ট হচ্ছে 18 to 48 পাউন্ডস পার স্পিন্ডল, অনেক মোটা। রিচ হচ্ছে 10 ইঞ্চ। আর ম্যাক্সিমাম ফ্লায়ার স্পিড হচ্ছে অ্যারাউন্ড 2400 থেকে 2800 আরপিএম। 2 drawing and 3 drawing system observing the feed of the drawing press. আচ্ছা, তো এখানে আমাদের কি পার্থক্য সেটা হচ্ছে, এখানেও আমাদের রিটেনিং প্রেসিং রোলার এবং ড্রয়িং প্রেসিং রোলার আছে আগের মতোই। নতুন করে অ্যাপ্রন বেসড সিস্টেমের পরিবর্তে এখানে কিছু রোলার দেখা যাচ্ছে, ড্রাফটিং রোলার। তবে এই রোলার গুলির গায়ের মধ্যে গ্রুভ কাটা আছে, অর্থাৎ ওই খাত কাটা আছে। যাই হোক, এটা দেখানো হবে আমাদেরকে। Retaining pressing rollers. B. V condenser. ভি কন্ডেন্সার বলা হচ্ছে কারণ এই রোলারটার গায়ের মধ্যে ভি শেপের হচ্ছে গ্রুভ কাটা আছে। C. V draft rollers. এই ড্রাফট রোলার গুলিরও একই কারণে ভি লেখা D. আছে। Self-weighted idler roller. E. Drawing and drawing pressing rollers. In the drafting zone, prior to the entry of sliver, এই যে এরাই কিন্তু রিটেইনিং এবং রিটেইনিং প্রেসিং। এই নিচের রোলারটা হচ্ছে রিটেইনিং, উপরেরটা হচ্ছে রিটেইনিং প্রেসিং, সামনেরটা হচ্ছে ভি কন্ডেন্সার। তো যেরকমটা বলেছিলাম, এই কন্ডেন্সার রোলার যেটা, এই রোলারের মাঝখানে কিন্তু ভি শেপের গ্রুভ কাটা, এবং স্লাইভারটা যখন আসে তখন তারা এই ভি শেপের গ্রুভড পাথ ধরেই সামনের দিকে আগায়। to the nape of the drawing rollers, a pair of grooved drafting rollers with a self-weighted idler roller are used to control the short fibers. আচ্ছা, এটা হচ্ছে সেলফ ওয়েটেড আইডার রোলার, যেটাকে উঠানো হচ্ছে। আর নিচেটা হচ্ছে এগুলি ভি ড্রাফট রোলার্স, এই নিচেরটা। Idler roller ensures easy movement of long fibers without break or obstruction, while exerting restraining actions on the movements of the short fibers as we are observing. The yarn passes through the warp cap hole and then through the Baxter flyer. Ultimately, the yarn is wound on bobbing. এই হচ্ছে তাহলে আমরা ভি গ্রুভ রোলার ড্রাফট স্পিনিং সিস্টেমের যে বাড়তি কম্পোনেন্ট সেগুলি সম্পর্কে আমরা জেনে গেলাম। স্যার, হ্যাঁ বলো। স্যার আইডলার রোলার সেটা কি স্যার শর্ট ফাইবারকে কন্ট্রোল করার জন্য ছিল না? আইডলার রোলার আসলে এখানে মূলত তার কাজ হচ্ছে যে আইডলার রোলার যখন থাকবে, দাঁড়াও, এখানে আইডলার রোলার কিন্তু মোটেও সে ড্রাফটিং রোলার হিসেবে কাজ করে না, অর্থাৎ এটা কিন্তু মানে ড্রাফটিং জোনের টপ রোলারের মতো না, তাকে বাড়তি কোনো প্রেসার দেয়া হয় নাই। তো যার ফলে যেটা হবে, সে ফাইবার যেন মানে
উড়ে না যায় বা হচ্ছে কোথাও বের হয়ে না যায়, এদিক দিয়েই যেন চলাফেরা করে, সেই জন্য সে কেবলমাত্র সাপোর্ট দিবে। কিন্তু কটনের ড্র ফ্রেমের টপ রোলারের মতো কোনো ধরনের প্রেসার অ্যাপ্লাই করবে না। যদি কটনের ড্র ফ্রেমের মতো হচ্ছে সে কোনো ধরনের প্রেসার অ্যাপ্লাই করতো, তাহলে লঙ্গার ফাইবারগুলির ব্রেক করার সম্ভাবনা থাকতো। কিন্তু সে এই ধরনের কোনো প্রেসার অ্যাপ্লাই করবে না, সে জাস্ট সাপোর্ট দিয়ে যাচ্ছে। এটা একটা। আর এই যে ভি গ্রুভ ড্রাফট রোলার গুলির এই যে ভি শেপের কন্ডেন্সার গুলি, তাদের কাজ যেটা, এই যে এখানে ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছিল, এই তো হ্যাঁ, এই যে এটা হচ্ছে আইডলার রোলার। তার মানে আইডলার রোলার কিন্তু স্রেফ আমি তাকে বসায় দিচ্ছি, কোনো ধরনের বাড়তি কোনো প্রেসার কিন্তু সে দিচ্ছে না, যার ফলে ফাইবার ব্রেক হবে না। যদি সে প্রেসার দিত, ধরে রাখতো শক্ত করে, তাহলে লঙ্গার ফাইবার গুলি ব্রেক করার সম্ভাবনা ছিল। Idler roller ensures easy movement of long fibers without break or obstruction. ব্রেকের প্রশ্ন কেন? কারণ হচ্ছে সে যদি প্রেসার দিয়ে রাখতো, তাহলে সামনের রোলার গুলি যখন টানবে, তখন হচ্ছে আইডলার রোলারের প্রেসার দিয়ে ধরে রাখার কারণে টান পড়তো এবং ফাইবার ছিঁড়ে যেতে পারতো। While exerting restraining actions on the movements of the short fibers as we are observing. আরেকটা হচ্ছে যে তোমার হচ্ছে এই জায়গাগুলিতে, এই যে ভি শেপের জায়গাগুলিতে শর্ট ফাইবার গুলিকে একটা ধরে রাখা, শর্ট ফাইবার যেন বেড না হয়ে যায়। ভি শেপের যখন সে রাখবে, তখন কিন্তু খেয়াল করে দেখো ফাইবার গুলি কোনো সমান সারফেস পার করে না, তারা হচ্ছে একটা সোজা কথায় গর্তের মাঝখান দিয়ে যায়। যখন সে গর্তের মাঝখান দিয়ে যায়, তখন তার দুই পাশে কিন্তু বাউন্ডারি থাকে। বোঝা যাচ্ছে কি? তো যখন স্যার। তার দুই পাশে উঁচু দেয়াল আছে, তখন এই উঁচু দেয়াল থাকার কারণে ফাইবারগুলি আশেপাশে উড়ে যেতে পারে না, শর্ট ফাইবারগুলি। কেন উড়ে যাওয়ার প্রশ্ন? কারণ হচ্ছে আমাদের জুট ফাইবারের হচ্ছে তোমার কোহেসিভনেসটা কিন্তু অনেক কম, কটনের মতো না। কটনেও উড়ে যায়, কটনেও ফ্লাই হিসেবে চলে যেতে পারে, কিন্তু আমাদের জুটের কোহেসিভনেস যেহেতু আরো কম কটনের চাইতে, যার কারণে আমরা আলাদা করে ক্রিম্প করতে বাধ্য হয়েছিলাম জুটের স্লাইভারে। তো আমাদের জুটের হচ্ছে এই ফাইবার লস হয়ে যাওয়ার সম্ভাবনা আরো বেশি। শর্ট ফাইবারগুলি তাদেরকে ধরে রাখার জন্য এই কাজটা করা হয়, যে তোমার হচ্ছে এই গ্রুভ আঁকা থাকে। এবং আইডলার রোলার করে কি, সে তার সারফেস দিয়ে এই গ্রুভের উপরই চাপ দিয়ে বসে যায়। এটা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এই বটম রোলারটা যে গ্রুভ ছিল, সেই গ্রুভের ফাঁকা জায়গার মধ্যেই কিন্তু আইডলার রোলার বসে যায়। ভিডিও থেকে বোঝা যাচ্ছিল এটা। এই যে এখানে গ্রুভের ফাঁকা জায়গাটার মধ্যেই হচ্ছে আইডলার রোলারের এই উঁচু জায়গাটা বসে যাচ্ছে। এই যে সে কিন্তু এই গ্রুভে বসা ছিল, সুতরাং সে যখন চাপ দিয়ে রাখে, শর্ট ফাইবার গুলি আলাদা করে আর বের হতে পারে না, শর্ট ফাইবার গুলি ধরে রাখা হয়। জি আশা স্যার। করি বুঝতে পারছো। তো এখন আমরা হচ্ছে আরেকটা একটু এক নজর দেখবো, সেটা হচ্ছে আমাদের জুট ইয়ার্ন গুলিকে যখন আমরা প্যাকিং এর কাজে ব্যবহার করি, কোনো ধরনের কিছু বাঁধার জন্য, হ্যাঁ, বা হচ্ছে কোনো এমন জায়গায় ব্যবহার করি যেখানে ইয়ার্নের উপরে লোড পড়বে, তখন আমরা বেশিরভাগ সময় হচ্ছে সেখানে সিঙ্গেল ইয়ার্ন ব্যবহার করি না, আমরা মাল্টিপ্লাই ইয়ার্ন ব্যবহার করি। সিঙ্গেল প্লাই, মাল্টিপ্লাই, এই জিনিসটা তোমাদের মনে আছে কিনা? যেমন ধরো যে তোমরা খাতা সেলাই করার জন্য যে লাল সুতা, লাল এবং সাদা রঙের যে সুতাটা ব্যবহার করো, ওইটাকে যদি তোমরা কোনোদিন আনটুইস্ট করো, তখন দেখবা কি, ওটা আসলে একটা সুতা না, ওটা 6-7টা সুতা মিলে তৈরি হওয়া। বাসায় যদি লাল সাদা সুতা থাকে বা হচ্ছে ওই, জি স্যার। হ্যাঁ, ওটা আনটুইস্ট করে দেখবা যে ওটা একাধিক সুতা মিলে একটা সুতা তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে একটা মাল্টিপ্লাই ইয়ার্ন। অর্থাৎ যখন আহ বেশ কয়েকটা ইয়ার্ন মিলে একটা ইয়ার্নের কাজ করে। আমাদের ওই খাতা সেলাই করার সুতায় 6-7টা লাল সাদা সুতা মিলে একটা সুতার কাজ করে, তাই ওটা হচ্ছে একটা মাল্টিপ্লাই ইয়ার্ন। এমনকি আমরা যেই সুইং থ্রেড হিসেবে 5 টাকা দিয়ে গুটি সুতা কিনে বাজার থেকে সেলাই করার জন্য, ওটাও কিন্তু মাল্টিপ্লাই ইয়ার্ন থাকে, দেখবা গায়ে লেখা আছে। তো ওইটাও মাল্টিপ্লাই ইয়ার্ন থাকে। অর্থাৎ মাল্টিপ্লাই মানে হচ্ছে একাধিক ইয়ার্ন মিলে যখন সে একটা ইয়ার্ন তৈরি করে, তাকে বলা হয় হচ্ছে মাল্টিপ্লাই ইয়ার্ন। তো আমাদের এই জুটেও মাল্টিপ্লাই ইয়ার্নের প্রচুর ব্যবহার আছে। তো এই সিঙ্গেল ইয়ার্ন থেকে, তো কিন্তু আমরা এই যে মেশিন দেখলাম স্পিনিং ফ্রেম, এখান থেকে তো আমরা সিঙ্গেল ইয়ার্ন পাই। তো মাল্টি ইয়ার্ন পাওয়ার উপায় কি? মাল্টি ইয়ার্ন পাওয়ার উপায় হচ্ছে একটা টুইস্টিং মেশিন ব্যবহার করতে হবে, অ্যাডিশনাল এক্সট্রা একটা টুইস্টিং মেশিন ব্যবহার করতে হবে, যেখানে একাধিক সিঙ্গেল ইয়ার্নকে টুইস্ট করে একটা ইয়ার্নে বানিয়ে তারপরে বাজারজাত করা হবে। সেই টুইস্টিং মেশিনটাই আমরা একটু দেখে নিই। Twisting frame. যে পাশে ক্রিল বসানো, ক্রিলের মধ্যে প্যাকেজ। Contrary to a spinning frame, it has only twisting and winding zone.
এখানে বলছে যে কেবলমাত্র এখানে টুইস্টিং এবং ওয়াইন্ডিং জোন থাকে। এখানে কিন্তু কোনো ড্রাফটিং জোনের দরকার নাই, কারণ তাকে ড্রাফট করা তো আমার উদ্দেশ্য না। আমার কেবল এখানে উদ্দেশ্য হচ্ছে দুইটা ইয়ার্নকে টুইস্ট দিয়ে দেওয়া। সুতরাং এখানে হচ্ছে কেবলমাত্র টুইস্টিং আর ওয়াইন্ডিং জোন থাকবে, কোনো ধরনের ড্রাফটিং জোন থাকবে না, তবে গাইড রোলার থাকবে। দুইটা কমপ্লিট ইয়ার্নকে জাস্ট একসাথে করে দিবে। জি জি, দুইটা কমপ্লিট সিঙ্গেল ইয়ার্নকে, বা দুইটা না আসলে দুই বা ততোধিক সিঙ্গেল ইয়ার্নকে হচ্ছে একসাথে করে দিবে। যদি দুইটাকে করে তখন আমরা বলবো 2 প্লাই ইয়ার্ন, জি স্যার। যদি তিনটাকে করে তখন আমরা তাকে বলবো 3 প্লাই ইয়ার্ন, এরকম। Instead of drafting zone, only a delivery arrangement has been incorporated. Drive and building motions are similar to a flyer spinning frame, excepting the rotational direction of the flyer, which is anti-clockwise. In the twisting zone, either a two-legged flyer or a Baxter flyer is used. Here, a two-legged flyer is seen being used. The flyer speed is around 2000 RPM. তো এখানেও টুইস্টিং এবং ওয়াইন্ডিং এর হচ্ছে তোমার মেকানিজম একই, ঠিক আগের মতোই, কোনো পার্থক্য নেই। শুধু পার্থক্য হচ্ছে ড্রাফটিং জোন বলতে এখানে কিছু থাকবে না, এই হচ্ছে পার্থক্য। এই মোটামুটি তাহলে আমাদের কিছু বেসিক কথাবার্তা এখানে আমাদের আছে। তোমাদেরকে শীট দেখে একটু বলে দেই। জুটি স্পিনিং শীটের এই যে ইসেনশিয়াল টাস্ক অফ স্পিনিং প্রসেস, এটা পড়া লাগবে, ড্রাফটিং, টুইস্টিং, ওয়াইন্ডিং। তারপরে ড্রাফটিং কিভাবে হয়, এই যে আমরা 3 ধরনের ড্রাফটিং পদ্ধতি দেখলাম, এই 3 ধরনের ড্রাফটিং পদ্ধতিতে কি কি কম্পোনেন্ট ব্যবহার করা হয় সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা আছে। তো পরীক্ষার জন্য এটা তো আমাদের প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নাই। এই যে ড্রাফটিং এই অধ্যায়টা তোমাদের হচ্ছে এই টপিকটা তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য প্রয়োজন নাই। আমরা যে যে কম্পোনেন্ট গুলিকে দেখছি এগুলি এখানে হচ্ছে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে। তারপরে টুইস্টিং, টুইস্টিংটা তোমরা পড়বা, ডায়াগ্রাম আছে ঠিক কটনের টুইস্টিং এর মতোই। আর হচ্ছে ওয়াইন্ডিং, এই যে হার্ট ক্যাম, আমি যে মেকানিজমটা একটু বুঝিয়ে দিলাম, সহজ মেকানিজম, এই হার্ট ক্যামটাই হচ্ছে, মানে এই হার্ট ক্যাম বেসড ওয়াইন্ডিংটা তোমাদেরকে পড়ে নিতে হবে। তারপরে ছোট্ট হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম আছে 2টা, এটা হচ্ছে একদমই আম, আহ, পুরান একটা জিনিস, মোটেও নতুন কিছু না। কারণ এখানেও যেহেতু প্রোডাকশনের ম্যাথ এটা, তো প্রোডাকশনের ম্যাথ হওয়ার কারণে আমাদেরকে আহ, এই জুটের স্পিনিং এর সাথে আমরা কিন্তু মিল খুঁজে পাই কটনের রোভিং ফ্রেমের। কটনের রোভিং ফ্রেমের ডেলিভারি স্পিডের ফর্মুলা ছিল ফ্লায়ার আরপিএম বাই টিপিআই। তো আমাদের এই মেশিনে তো ফ্লায়ার এবং স্পিন্ডেল দুটো আছে, আমরা যেই আরপিএমটা ব্যবহার করব সেটা হচ্ছে স্পিন্ডেল আরপিএম বাই টিপিআই। একই আমাদের এই কটনের মতোই ফর্মুলা, স্পিন্ডেল আরপিএম বাই টিপিআই। যে দেখো এখানে আমাদেরকে বলা হচ্ছে স্পিন্ডেল স্পিড 4000 আরপিএম, তারপরে তো সেটার সাথে টিপিআই দিয়ে দিলেই হয়ে যাবে। তবে আমাদের এই অঙ্কটার মধ্যে কিন্তু টিপিআই দেওয়া নাই। রিং ফ্রেমের আমরা হচ্ছে যখন ভ্যারিয়েশন পড়ি তখন এটা তোমাদেরকে বলছিলাম যে অঙ্কে কখনো কখনো এরকম হতে পারে টিপিআই দেওয়া থাকবে না, তখন কি থাকবে? যদি টিপিআই না দেওয়া থাকে তখন হচ্ছে, তখন আমি বলেছিলাম যে টুইস্ট মাল্টিপ্লায়ার টিএম এইটা দেওয়া থাকবে। এবং তোমরা টিপিআই থেকে টিএম এই ফর্মুলাটা পড়ে আসছো, ফর্মুলাটা আমি আবারও মনে করায় দিই। টিপিআই ইজ ইকুয়াল টু টিএম ইন্টু রুট ওভার কাউন্ট। এটা হচ্ছে ইনডিরেক্ট সিস্টেমের জন্য, অর্থাৎ কাউন্ট যদি ইনডিরেক্ট সিস্টেমে থাকে তখন হচ্ছে এই ফর্মুলা যে টিপিআই ইজ ইকুয়াল টু টিএম ইন্টু রুট ওভার কাউন্ট। আর যদি আমার হচ্ছে কাউন্ট ডিরেক্ট সিস্টেম হয় তখন ফর্মুলাটা দাঁড়াবে টিপিআই ইজ ইকুয়াল টু টিএম বাই রুট ওভার কাউন্ট, ব্যাস। তো আমাদের এখানে যেটা পার্থক্য করা হয়েছে, টুইস্ট মাল্টিপ্লায়ারের পরিবর্তে এখানে একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর বা কে ফ্যাক্টর দেওয়া হয়েছে যার মান 12। কে ফ্যাক্টর বলতে যা বোঝায় টিএম একই জিনিস, কেবল টিএম যা কে ফ্যাক্টরও তা। তাহলে এখানে কাউন্ট যেহেতু পাউন্ডস পার স্পাইন্ডেল এবং এটা একটা ডিরেক্ট পদ্ধতি, তাহলে আমি টিপিআই বের করার জন্য টিএম বাই রুট ওভার কাউন্ট বের করেছি। টিএম এর মান হচ্ছে এখানে কে ফ্যাক্টর 12 আর কাউন্টের মান হচ্ছে 8 পাউন্ডস পার স্পাইন্ডেল, ভাগ করে দিলেই টিপিআই পেয়ে গেছে, ব্যাস। এরপরে 4000 বাই 4.24, এখানে 400 লেখা, এটা ভুল হয়েছে, 4000 হবে আর কি, এছাড়া আর কোনো নতুন কিছু নাই। হ্যাঁ বলো। ইনডিরেক্টের জন্য কি স্যার মানে টিএম ইনটু রুট ওভার কাউন্ট? জি জি, ইনডিরেক্ট সিস্টেমের জন্য টিপিআই ইজ ইকুয়াল টু টিএম ইনটু রুট ওভার কাউন্ট, আর ডিরেক্ট সিস্টেমের জন্য হচ্ছে টিপিআই ইজ ইকুয়াল টু টিএম বাই রুট ওভার কাউন্ট। শুধু এইটুকুই পার্থক্য, আর বিশেষ কোনো পার্থক্য নেই, বাকি সব আগের মতোই।
তো ম্যাথটা নিজেরা করে নিবা, সমস্যা থাকলে আমাকে আগামী ক্লাসে জিজ্ঞেস করবা। স্যার হ্যাঁ বলো। স্যার এইখানে স্যার স্পিন্ডলের একটা জি বলো। স্পিন্ডলের স্পিড, তারপরে আবার স্যার আমাদের ফ্লায়ারের স্পিডের কথা বলা হয়েছে। এখানে কি স্যার দুইটাই ঘুরতে থাকবে? হ্যাঁ, মেশিনে অবশ্যই সবসময় ফ্লায়ার এবং স্পিন্ডল দুইটাই ঘুরে। স্যার আমাদের কটনের ক্ষেত্রে কি আমাদের ফ্লায়ার ঘুরতো? জি জি, কটনের ক্ষেত্রে তো ফ্লায়ার ঘুরতো, ফ্লায়ার না ঘুরলে টুইস্ট দিবে কে? জি স্যার। হ্যাঁ, ফ্লায়ারে তো ঘুরে ঘুরে টুইস্ট দেয়। স্যার দুইটা যখন একসাথে ঘুরতে থাকবে তখন হুম স্যার বেড়ে যাবে বা কমে যাবে এরকম হবে না? এখানে যেটা করা হয় যে স্পিন্ডেলের গতি কিছুটা ফ্লায়ারের চাইতে কিছুটা বেশি রাখা হয়। এমন বেশি রাখা হয় না যে টেনশন করে ছিঁড়েই গেল। আর একটু বেশি রাখার কারণ হচ্ছে যাতে করে একটা টেনশন নিয়ে তারপরে যেন তোমার হচ্ছে ম্যাটেরিয়ালকে প্যাকেজের চারপাশে পেঁচানো সম্ভব হয়। এই জন্য ফ্লায়ারের চাইতে স্পিন্ডেলের গতি কিছুটা বেশি রাখা হয়। জি স্যার। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আজকের মতো। আমরা হচ্ছে পরীক্ষার জন্য যে টপিকগুলি পড়বো জুটি স্পিনিং থেকে সেটা একটু বলে দিই। পরীক্ষার জন্য আমরা পড়বো হচ্ছে 1, 3, 4, 5 এই চারটা পড়বো। 2 পড়া লাগবে না, ওই যে ড্রাফটিং যেটা ওটা পড়া লাগবে না। 1, 3, 4, 5 এই চারটা হচ্ছে পড়া লাগবে। এখন তোমাদের আগামী ক্লাসের পড়া বলি, আগামী ক্লাসের কাজ বুঝাই দিই। তোমরা কোন সেকশন ছিলে? সেকশন 2। সেকশন 2। স্যার সেকশন 2 স্যার। আচ্ছা, সেকশন 2 এর তোমরা হচ্ছে আগামী ক্লাস থেকে রিভিউ ক্লাস হবে। সেকশন 2 এ যে 181 TE2 কই TE2 181 TE2, হ্যাঁ এই তো এটা। এখানে তোমরা হচ্ছে লেকচার 4 পর্যন্ত দেখে আসবে, এই যে অনলাইন লেকচার 4 এইটুক পর্যন্ত তোমরা দেখে আসবা। প্রত্যেকটা লেকচারই দেখবা এবং দেখে সমস্যা বের করে তারপরে হচ্ছে আমাকে সমস্যা বলবা। দয়া করে হচ্ছে হাওয়া থেকে সমস্যা বলবা না যে স্যার কম্বিং সিকোয়েন্সটা একটু রিপিট করেন। এটা কোনো ধরনের প্রশ্ন হলো না। তোমার কাজ হচ্ছে ভিডিওতে কম্বিং সিকোয়েন্সের উপরে প্রায় 1 ঘন্টার উপরে লেকচার আছে, তোমার কাজ হচ্ছে 1 ঘন্টার লেকচার দেখবা এবং 1 ঘন্টার লেকচার দেখার পরে তারপরে হচ্ছে তুমি আমাকে বলবা যে স্যার আমি হচ্ছে এই সিকোয়েন্সটা বুঝি নাই, 8টা সিকোয়েন্স বা 10টা সিকোয়েন্সের মধ্যে 6টা বুঝেছি, এই 2টা বুঝি নাই। বোঝা গেছে? প্রশ্নগুলি হবে এরকম। তোমাকে অবশ্যই দেখে আসতে হবে, আর যদি না দেখে আসো, কেউই না দেখে আসো, তাহলে আমিও বসে থাকবো, তুমিও বসে থাকবা। অথবা আমি হচ্ছে একটা ভিডিও চালাই দিয়ে বসে থাকবো যে বাবারা তোমরা এই যে আমার পুরান লেকচারটা দেখো, সমস্যা থাকলে বলো, তোমরা ঘুমাইবা, কাজের কাজ কিছুই হবে না। তো তোমরা হচ্ছে অনলাইন লেকচার 4 পর্যন্ত দেখে আসবা এবং সমস্যাগুলো আমাকে বলবা। সহজ করতে চাইলে করতে পারো, তোমরা যদি গ্রুপ স্টাডি করো, ধরা যাক তোমরা 6 জনের গ্রুপ, তাহলে হচ্ছে এরকম করতে পারো যে 3 জনকে বললা যে ভাই তোরা 3 জন একটা করে ভিডিও দেখ, আমরা হচ্ছে একটা করে ভিডিও দেখি, তাহলেই হয়ে গেল। হ্যাঁ, প্রশ্ন করো। স্যার আমি একটু মানে নেটের সমস্যা ছিল তো স্যার, আমি বুঝিনি কবে স্যার এটা আমরা দেখে আসবো লাস্ট। আগামী ক্লাস থেকে আমাদের রিভিউ ক্লাস শুরু আর কি। আচ্ছা স্যার। অনলাইন লেকচার 4 পর্যন্ত দেখে আসবা। ঠিক আছে, এই যে অনলাইন লেকচার 4 পর্যন্ত দেখে আসবা। আর 3টে করে দিলে হয় না স্যার? তাহলে আমরা সময় কুলাইতে পারবো না। এক্ষেত্রে যেটা করতে পারো, চাপ বেশি হয়ে গেলে 2টা কৌশল তোমাকে আমি বলি। একটা কৌশল হচ্ছে নিজেরা গ্রুপ ঠিক করে নাও, কয়েকজন মিলে সমমনাদের সাথে নিয়ে তোমরা নিজেরা জুমে হচ্ছে আহ, এই কিছু স্টাডি করতে পারো, গ্রুপ স্টাডি করতে পারো। তো তখন যেটা করতে পারো, মনে করো হচ্ছে 4 জনের গ্রুপ। এখন 4 জন বললো আচ্ছা তুই 1 নম্বর লেকচার দেখ, আমি 2 নম্বর দেখে, ও 3 নম্বরে, ও 4 নম্বর দেখুক। তাহলে হচ্ছে প্রত্যেকেই একটা করে দেখলে 4টাই কভার হয়ে যাবে। এটা একটা কৌশল। আরেকটা কৌশল হচ্ছে তোমরা ভিডিও চালু করবা, যে কিভাবে কম সময় ভিডিওটা শেষ করবা আর কি দেখে। মনে করো একটা ভিডিও তোমরা চালু করলা, এই যে ভিডিওটা চালু করলাম। এখন এই ভিডিওর যে সেটিংস আছে না, সেটিংসে ক্লিক করার পরে যে প্লেব্যাক স্পিড দেওয়া আছে নরমাল, তোমরা নরমালের জায়গায় 1.25 বাছাই করবা। বোঝা যাচ্ছে? যদি 1.5 বাছাই করো, হ্যাঁ
ফাস্ট ফরওয়ার্ড করবো আর কি। তো 1.5 বাছাই আমাদের করলে একটা কিছু বুঝবো ড্রাফটিং না। জোনে আসলে কি 1.25 কি দিলে কিন্তু থাকে বোঝা যদি যায় আমরা অনায়াসে, বলি, যেমন আমি তাহলে দিয়া গত দেখি ক্লাসে এই তো যে আমরা ড্রাফটিং 1.25 জোন দিলাম। নিয়ে কিছু কথা বলেছিলাম। যেমন সবচেয়ে কমন টাইপের একটা ড্রাফটিং জোনের ডিজাইন হচ্ছে এটা, যে 3/3 ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট, যেটাকে হ্যাঁ আমরা দেখো এখন বোঝা ডিসপ্লেতে যাচ্ছে দেখতে কিন্তু। পাচ্ছি। তো একটা 3/3 ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে যা পাবো এখানে, যে আমরা হচ্ছে টপ রোলার পাবো। বলো, প্রশ্ন করো। স্যার নেক্সট ক্লাসে স্যার যদি বেশি দিতেন, কারণ আমাদের নেক্সট ক্লাস তো স্যার কালকে বাদে পরশু, যদি নেক্সট ক্লাসে স্যার মানে আমাদের রিভিউ টপিক বেশি থাকতো, আর কালকে যদি স্যার মানে উম, পরশু যদি 3টা থাকতো স্যার, মানে স্যার নেক্সট মানে ক্লাসে স্যার ও দিলে তো নেক্সট উইকের কথা বুঝাইতেছি, নেক্সট উইকে বেশি দেয় মানে সামনে ক্লাসে নেক্সট একটু কমায় দেয়। সামনের ক্লাসে স্যার বেশি দিলেন স্যার, আর কালকের মানে পরশুর জন্য স্যার 3টা দিলেন স্যার। পরশুর জন্য 3টা, পরের জন্য 8টা, পরের জন্য 5টা। জি স্যার এরকম, কারণ ঠিক পরের আছে জন্য তো তাহলে তাহলে আমরা আমাকে, স্যার শুক্র শনিবার পাইলাম স্যার, ঠিক শুক্রবার আছে শনিবার তাহলে হচ্ছে নাও, কিন্তু পরে আবার আমাকে মনে করায় দিও, কারণ আমরা হয়তো অল্প করে নিলে শেষ করতে পারবো না। আর মূল কথা হচ্ছে আসলে তোমাদেরকে কিছু পড়াশোনা করে আসতে হবে আর কি। হ্যাঁ, লেকচার গুলি দেখে কিছু পড়াশোনা করে এসো, তাহলে কাজে লাগবে বা পরীক্ষার জন্য উপকার হবে। আর এভাবে তুমি যদি এই প্লেব্যাক স্পিড বাড়ায় দিয়ে ক্লাস করো, তাহলে দেখবা যে 25% টাইম তোমার সেভ হবে। 100 মিনিটের ভিডিও 75 মিনিটে শেষ হয়ে যাবে। এই এই কয়টা কাজ করতে পারো। নিজেরা গ্রুপ স্টাডি করতে পারো। কেউ একজন একটা মিটিং ওপেন করলা, সেই মিটিং আইডিতে সবাই ঢুকে পড়লা, তো 4-5 জন মিলে এক একটা গ্রুপ করে ফেলো, তাহলে পড়তে সুবিধা হবে। এই আর কি। স্যার গ্রুপে স্যার পড়া হয় না স্যার, কথাই আছে গল্প গুজব। না না, কথাও হয় আবার পড়াও হয়, দুইটাই হয়। ওই যখন হচ্ছে পিছন থেকে ধাক্কা আসবে তখন দেখবা সুন্দর পড়া হচ্ছে। ঠিক আছে, তাহলে তোমরা আইডি লিখো, আর কোনো প্রশ্ন না থাকলে আমি লিভ নিচ্ছি। স্যার তাহলে স্যার অনলাইন লেকচার 4 পর্যন্ত পড়ে আসবো। জি জি। ও না, 3 পর্যন্ত পড়ে আসো, আমাকে মনে করায় দিও তাহলে। এই লেকচার যদি তোমার 3 পর্যন্ত পড়ো, তাহলে পরের দিন 8 পর্যন্ত কভার করবা। এই স্যার 5টা। ওই যে নেক্সট উইকে 5টা রে ভাই, এই পরশু দিন মানে নেক্সট যে ক্লাসে, এই ক্লাসে 3টা, আর তারপরে সপ্তাহে 5টা। ও আচ্ছা, আর তাহলে এর তো মধ্যে ঠিক তো আছে। তোমার অ্যাটেন্ডেন্সের মার্কও আছে। ওই যে অ্যাটেন্ডেন্স দিছি তোমাদের সাথে কথা বলে, এটার জন্য কিছু সময় যায়, 2-1 মিনিট একটু কথাবার্তা হয়েছে হয়তো, এটার জন্য সময় যায়। আমি চুপ করে 1 মিনিট বসে থাকি, ওই ভিডিওগুলো খুঁজে বের করে, এটার জন্য 2-1 মিনিট সময় যায়। এরকমও কিছু সিস্টেম লস আছে, ওগুলি কেটে 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 চলে যাবে। এই আর কি। জি স্যার। ঠিক আছে তাহলে। স্যার আসসালামু আমরা আলাইকুম। হচ্ছে ল্যাবের ব্যাপারে স্যার একটু কথা হ্যাঁ বলবো। বলো, জি ল্যাবের ব্যাপারে বলো। স্যার আমাদের তো ল্যাবে বলছিলেন স্যার, ওই যে আমাদের 9টা ক্লাসের উপর সামারি করে তারপরে অ্যাসাইনমেন্ট একটা হবে আর একটা স্লাইড হবে। হ্যাঁ হ্যাঁ। তো স্লাইডের উপরে প্রেজেন্টেশন দিব আমরা। জি জি। তো স্যার ওই যে প্রেজেন্টেশনটা কি মানে ওই যে 9টা সামারি কি একজন ইন্ডিভিজুয়ালি ভাবে দিবে নাকি 9টা মানে 4 গ্রুপ ওয়াইজ দিবে? স্লাইড তোমরা গ্রুপ ওয়াইজ জমা দিবে, ঠিক আছে। এরপর জি স্যার। ইন্ডিভিজুয়ালি আমি তোমাকে বলবো যে তোমাদের গ্রুপ স্লাইড থেকে তুমি এই টপিকটার উপরে প্রেজেন্টেশন দাও, তখন সে ওই গ্রুপ স্লাইডের উপরে 3 মিনিটের প্রেজেন্টেশন দিবে। আলাদা করে ইন্ডিভিজুয়াল কোনো স্লাইড বানানো লাগবে না, ওই গ্রুপ স্লাইডটা দিয়েই প্রত্যেকে হচ্ছে প্রেজেন্টেশন দিবে। না স্যার আমি হ্যাঁ। বলতে চাইছিলাম যে 9টায় কি মানে একজন দিবে কিনা এটা বলতেছি। না না, এটা তো 3 মিনিট করে, এক একজনকে আমি এক একটা ফিচার বলবো যে আচ্ছা ভাই তুমি এই ফিচারটা বলো, ওই ফিচারটা নিয়ে দেখাও, সে তখন স্লাইডের হেল্প নিয়ে প্রেজেন্টেশন দিবে। মানে স্যার আমি তো তাহলে জানবো না আমি কোন টপিকের উপর দিব, তাহলে তো আমার 9টায় পড়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, নয়টাই পরে আসতে হবে। স্যার জি। আমরা যে স্যার সামারি করে স্যার 9টা সামারি করে অ্যাসাইনমেন্ট তৈরি করব, এই অ্যাসাইনমেন্টটাই কি স্যার জাস্ট মানে ডক্স ফাইল করে স্যার এটাই স্যার মানে স্লাইড হবে? শুধু যদি তুমি এই ডকটাকে হচ্ছে কপি করে পেস্ট করে দাও, তাহলে বলতে হবে তুমি স্লাইড বানাইতে জানো না। তুমি এমনি স্লাইড বানায় আসছো নাকি সব সময়? না স্যার আমি তো স্যার মোবাইলে হ্যাঁ। সবসময় কাজ করছি স্যার, জি। গুগল স্লাইড দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তো স্লাইড বানানোর সময় তোমরা যেরকম কোনো একটা হচ্ছে ফিচারকে বোঝানোর জন্য অ্যানিমেশনে হেল্প নিতে পারো, বা হচ্ছে কত ভাবেই তো ছবির হেল্প নিতে পারো, কোনো একটা ফ্লো চার্ট বানাইতে পারো, তুমি যেভাবে করো। হ্যাঁ, জি স্লাইড স্যার, বানায় মশলা নাও। পাতি যত। স্যার হ্যাঁ তাহলে হ্যাঁ। তো স্যার আলাদাভাবে স্যার প্রথমে স্যার অ্যাসাইনমেন্ট করতে হবে, তারপরে স্যার প্রেজেন্টেশন বানাইতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, বানাইতে হবে। তাহলে স্যার প্রত্যেকটা মানে হচ্ছে 9টা এক্সপেরিমেন্টের জন্য স্যার 9টা প্রেজেন্টেশন বানাবো, নাকি না, একটা প্রেজেন্টেশনে একসাথে 9টা? একসাথে একটার মধ্যেই হইতে পারে, এক ফাইলের মধ্যেই 9টা হইতে পারে, সমস্যা নেই। অ্যাসাইনমেন্টও কিন্তু একটাই হবে, একটা অ্যাসাইনমেন্টেরই মনে করো 9টা চ্যাপ্টার আর কি, সোজা কথায়। অ্যাসাইনমেন্টও একটা, একটার মধ্যে 9টা চ্যাপ্টার, স্লাইডও একটা, একটার মধ্যেই 9টা টপিক চলে আসবে আর কি। স্লাইড 9টা বানানো লাগবে না, কিন্তু কন্টেন্ট গুলি থাকা লাগবে। তাহলে আর স্যার স্লাইড, অনেক হ্যাঁ বড় বলো। হয়ে যাবে স্যার প্রেজেন্টেশন। 9টা প্রেজেন্টেশন না, আমার মনে হয় না অত বড় হবে, কারণ টপিক গুলো এরকমই তো, এমন আহামরি তো কিছু নাই, শুধু অটোমেশন গুলো আর কি।
এখন তুমি যদি এখন তুমি কি হচ্ছে শুধুমাত্র হচ্ছে ওই লেখাগুলি সবগুলি কপি করে করে পেস্ট করবা, তাহলে তো স্লাইড অনেক বেশি হবে। আর তুমি যদি মনে করো যে না আমি শুধু বেসিক ডায়াগ্রাম দিয়ে বুঝাবো, কথা মুখে বলবো, তাহলে স্লাইড ছোট হবে, তাহলে স্লাইড কম হবে। প্রেজেন্টেশন যারা প্রেজেন্ট করবে স্যার ওটা কি স্যার র্যান্ডমলি স্যার মানে আপনি সিলেক্ট করবেন যে তুমি? না না, প্রত্যেককেই দেওয়া লাগবে, প্রেজেন্টেশন ইন্ডিভিজুয়ালি দেওয়া লাগবে প্রত্যেককেই। না স্যার ওটা তো দেওয়া লাগবে স্যার, মানে গ্রুপ থেকে স্যারের প্রেজেন্টেশনটা মানে ইন্ডিভিজুয়ালি ডাক দিবে। হ্যাঁ হ্যাঁ, মনে করো গ্রুপের একজন আসলো, আমি তাকে বললাম যে তুমি এই টপিকটা নিয়ে বলো, আরেকজন আসলো বললাম তুমি এই টপিকটা নিয়ে বলো, তুমি এই টপিকটা নিয়ে বলো, এইভাবে হবে আর কি। স্যার ভিডিও কি অন থাকবে নাকি জাস্ট? হ্যাঁ ভিডিও অন থাকবে, ওই যখন যে প্রেজেন্টেশন দিবে তার ভিডিও অন থাকবে এবং সে তার স্লাইডটা স্ক্রিনে শেয়ার করবে। ফোনেও স্ক্রিন শেয়ার করা যাবে, ফোনে স্ক্রিন শেয়ার করে ভিডিও অন করলে দেখা যাবে যে স্ক্রিনের উপরে ছোট্ট একটু জায়গায় তার মাথা, এই যেমন এখানে আমার মাথা দেখা যাচ্ছে ছোট্ট একটু জায়গায়, তোমরাও স্ক্রিন শেয়ার করে ভিডিও অন করলে পুরো স্ক্রিনের মধ্যে ছোট্ট একটু জায়গায় তোমার মাথা দেখা যাবে আর কি। আর আমি বলি কি স্যার ওইটা করলে স্যার সুবিধা হয় স্যার, মানে একজনই স্যার স্ক্রিন শেয়ার করলো, ওই হচ্ছে স্যার এই নেক্সট করবে, প্রিভিয়াস করবে, আর বাদ বাকি যারা যারা প্রেজেন্টেশন দিবে ওদের জাস্ট ভিডিওটা অন করে প্রেজেন্টেশন শুরু করে। হ্যাঁ এটাও হতে পারে, এটাও ভালো বুদ্ধি, সমস্যা নেই, এটাও করতে পারো। একই হলো, ঝামেলা কমলো অবশ্য কিছুটা, তাতে প্রত্যেককেই হচ্ছে হ্যাঁ অনেকের আবার শেয়ার করতে সমস্যা হয়েছে। হ্যাঁ ঠিক আছে করো তাহলে, যার হচ্ছে অ্যাক্সেস আছে ভালো সে হচ্ছে শেয়ার করো, আর যারা দিবে তারা অডিও ভিডিও অন করে হচ্ছে দিয়ে দিবে, এটাও ভালো বুদ্ধি। আর কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। 18161 এটা কে? এই গর্দবটা কে? 18161। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওটা তো স্যার আমার 061। হ্যাঁ 061। স্যার ফুয়াদ ব্রাহ্মণবাড়িয়া। এই ব্রাহ্মণবাড়িয়া তো খুবই মানুষ খারাপ, ও হচ্ছে আমার ডিসপ্লের উপরে আঁকিবুকি করার চেষ্টা করতেছে, বুঝছো? ওকে বইলো চোর ধরা পড়েছে। স্যার আমি ভাবছি স্যার এটা জাস্ট আমার ডিসপ্লের উপর আছে স্যার, সরি স্যার। না এটা সবার উপরেই যায়। ঠিক আছে তাহলে আজকে আমরা শেষ করতেছি। আসসালামু আলাইকুম। কথা ছিল। হ্যাঁ বলো, কথা আসসালামু আছে? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। গতকালকে যে আমাদের ল্যাবে যে অ্যাসাইনমেন্টটা করতে দিয়েছেন স্যার, ওটা কি ল্যাব রিপোর্ট হবে? না না বাবা, অ্যাসাইনমেন্ট হবে, ল্যাব রিপোর্ট হবে না। তাহলে কি স্যার ল্যাব রিপোর্ট করতে হবে না? না না, ল্যাব রিপোর্ট করতে হবে না। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।